বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধের 2 স্থানে ভাঙন। ফুলগাজী সদরের বাজার সহ প্লাবিত 5 গ্রাম, পানিবন্দী 1,500 মানুষ। ব্যারিয়ারটা ভাঙতে লাগছে, তখন আমরা সবাই প্রায় 2 ঘন্টা অনেক চেষ্টা করেছি ব্যারিয়ারটা রক্ষার জন্য, আমরা রক্ষা করতে পারিনি। আমাদের ঘরেতে জল, আমরা জলে হইতে করে আমরা আসছি, এখানে দেখি যে ভাঙে গেছে। আমাদের ঘর বাড়ি, পুকুরের মাছ এবং বসত বাড়ি সবগুলো কিন্তু ইতিমধ্যে ডুবে গেছে। করোনা পরীক্ষার কিট সংকটে অনেক স্থানে চিকিৎসা ব্যাহত। বেহাল আইসিইউ ইউনিটে বাড়ছে আতঙ্ক। বরগুনায় কমছে না ডেঙ্গুর প্রকোপ। দেশের বিভিন্ন বাজারের সবজি ও চালের দাম বাড়তে স্থিতিশীল মাছ মাংসের বাজার। ডিমের দাম কমায় ক্রেতার স্বস্তি। এবং নরসিংদীতে সেতুর অভাবে দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ। 8 ঘন্টার পথ পাড়ি দিতে লাগে 4 ঘন্টা। কৃষি পণ্য পরিবহনে বাড়ছে খরচ। নৌকার থেকে নৌসন থেকে লেবার দিয়ে আবার বাজার তুলতে হয়। 20 টাকা বা 50 টাকা খরচ হয়, তো ওই জায়গার মধ্যে 200 টাকা খরচ হয়। গর্ভবতী মারা যারা, তাদেরকে নিয়ে যেতে যেতে রাস্তায় অনেক সময় বিভিন্ন রকম দুর্ঘটনা হয়। সবজিগুলো ওরা যথাসময়ে নরসিংদীতে পৌঁছাইতে পারে নাই, আর না পৌঁছানোর কারণে ওরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ইসরাত মুক্তি। টানা বৃষ্টি, ভারত থেকে নেমে আসা উজানের পানির চাপে ফেনীর ফুলগাজী ও পরশুরামী মুহুরী নদী বাঁধের 2 স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে 5টি গ্রাম ও ফুলগাজী উপজেলার সদরের বাজার। আর পানিবন্দী হয়ে পড়েছেন 1,500 মানুষ। এ নিয়ে আরো জানাতে ফেনীর ফুলগাজীর বণিকপাড়া এলাকার বাঁধে ভাঙন কবলিত এলাকা থেকে যুক্ত হয়েছেন সুলাইমান ডালিম। ডালিম, পানি বৃদ্ধির ফলে কোন কোন গ্রাম প্লাবিত হয়েছে জানাবেন, এবং বাঁধের ভাঙা অংশ মেরামত কার্যক্রম শুরু হয়েছে কিনা? ফুলগাজী পরশুরামের সীমান্তবর্তী যে 3টি নদী রয়েছে, মৌরি, কৌয়া এবং সিলিনিয়া নদী, সেই মৌরি, কৌয়া, সিলিনিয়া নদীর যে গত কয়েকদিনের ভারী যে বর্ষণ, সেই বর্ষণের ফলে মূলত যে মৌরি নদীর যে অতিরিক্ত পানির যে স্রোত, সেই পানির স্রোতের কারণেই কিন্তু ফেনীর যে ফুলগাজীর যে বড়ইয়া গ্রাম রয়েছে বণিকপাড়া, সেই বণিকপাড়ার একটি যে নদী তীরবর্তী যে বাঁধ রয়েছে, সেই বাঁধে একটি স্থানে ভাঙন দেখা দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাঙনের কারণে কিন্তু পানির যে স্রোত, সেটি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে, যার ফলশ্রুতিতে কিন্তু বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। আমরা দেখেছি যে গতকাল রাত থেকেই এই যে নদীর যে স্থানটি রয়েছে, এই স্থানটিতে ভেঙে কিন্তু লোকালয়ে পানি ঢুকছে, যার ফলশ্রুতিতে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া সহ 5টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় এখানে 1,500-এর মতো মানুষ কিন্তু এই বন্যার কবলে পড়েছে, যার ফলশ্রুতিতে ফসলি জমি থেকে শুরু করে পুকুর এবং গর্ভবসতি নানাভাবে কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছে। স্থানীয়রা যারা বলছেন যে প্রতি বছরই কিন্তু বর্ষা এলে কিন্তু তারা এই ধরনের যে নদীর যে বাঁধ রয়েছে সেটি ভাঙে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু ভোগান্তির শিকার হয়। স্থানীয়রা যে বলছেন যে প্রতি বছরই বর্ষা এলে যে তাদের নদী তীরবর্তী যে বাঁধ, সেই বাঁধগুলো ভাঙে এবং বর্ষার পরে কিন্তু আবার সেগুলো মেরামত করা হয়, কিন্তু এরপরে কিন্তু আবার ভাঙে। স্থানীয়রা বলছেন যে কোন রকম দায়সারা ভাবে এই বাঁধগুলো মেরামত করা হয়, নির্মাণ করা হয়, যার ফলশ্রুতিতে কিন্তু প্রতি বর্ষা এলে আবার কিন্তু ভাঙে। আমরা কথা বলছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন ছিলেন, তিনি সকালে এসেছেন, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে নদীর যে পরিমাণ প্রস্থ থাকার কথা, সেই পরিমাণ প্রস্থ না থাকার কারণে পানির যে অতিরিক্ত চাপ, সেই চাপ সইতে না পারে কিন্তু নদীর যে বাঁধগুলো ভাঙে, তার ফলশ্রুতিতে এই শিকার হতে হয়েছে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে। স্থানীয়রা বলছেন যে এবং ভাঙার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে তারা কিন্তু মুক্তি চান। আমরা এখন যে বাড়ির সামনে দাঁড়িয়েছি, সেই বাড়িটিও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা দেখেছি যে বাড়ির যে পাশের যে জমি রয়েছে, সেখান থেকে কিন্তু মাটি সরে গেছে। অপরদিকে ফেনীর যে পরশুরামের যে একটি স্থান রয়েছে সুবার বাজার,
সেখানেও কিন্তু একটি স্থানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, যার ফলশ্রুতিতে সেখানে কিন্তু কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। আমরা দেখেছি যে গতকাল রাতে ফুলগাজীর যে বাজার রয়েছে, ফুলগাজী বাজারেও কিন্তু যে স্রোত সেটি কিন্তু প্রবেশ করেছে, যার ফলশ্রুতিতে 2 শতাধিকের বেশি মানুষ কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান সহ নানাভাবে ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। তো এই ছিল ফেনীর ফুলগাজীর বৈরাগপুরের বণিকপাড়া থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ জানাতে যুক্ত ছিলেন সুলাইমান ডালিম। এদিকে নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভয়াবহ ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে 3টি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি। এছাড়া আহত হয়েছে নারী ও শিশু সহ অন্তত 10 জন। বৃহস্পতিবার রাতের ঝড় বৃষ্টিতে এমন পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি, তবে রাতের ঝড়ে লণ্ডভণ্ড হয় নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর, বিষ্ণুপুর ও গোপালপুর গ্রাম। এ সময় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় 21টি ঘর আর আংশিক ক্ষতিগ্রস্ত হয় 30টি ঘরবাড়ি। ভেঙে পড়ে গাছপালা। কিছু বুঝে ওঠার আগেই ঘরে থাকা আসবাবপত্র সহ সবকিছু হারিয়ে নিঃস্ব হন অনেকেই। এতে নারী ও শিশু সহ আহত হয়েছেন অন্তত 10 জন। বাতাসে আমার ঘরেরও চুমকানি ফরায় 2-3 হাত লই গেছে, তার বাদে পূর্বকানি 5-6 হাত লই গেছে নি। ওখানের লগে ঘর হইতে বাচ্চাগল আছিল, বাচ্চাগল ঘরের তোয়াইতাই তাড়াতাড়ি বাইর করছি। ভেঙে সুরে গাছপালা ফালায় সব ধ্বংস করে দিয়ে গেছে এবং অনেকগুলো মরগ আছিল, আমার পোলট্রি মরগ সবগুলা মারা গেছে। হঠাৎ করে টমাটো আসে আমাদের ঘর বাড়ি এবং গাছপালা হানের বর্ডার সবগুলা ভাঙিয়ে গেছে। হঠাৎ করে আসি। বরগুনায় এখনও কমছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। এদিকে যশোরে করোনায় 2 জনের মৃত্যুর পর তৈরি হয়েছে আতঙ্ক। জেলায় নেই পর্যাপ্ত কিট। এ নিয়ে আরও জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ ও যশোরের সদর হাসপাতাল থেকে যুক্ত আছেন রিপন হোসেন। তবে শুরুতে আমরা যেতে চাই বরগুনার হাসপাতালের খবরাখবর জানবো। জিয়াদ, হাসপাতালে বর্তমানে কি পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে জানাবেন, এবং চিকিৎসা পেতে তারা কোনো ভোগান্তি পোহাচ্ছেন কিনা জানাবেন। জি, আজকে সকালে যে তথ্যটি আপনাদের জানিয়েছিলাম, এইমাত্র আমরা আপডেট তথ্যটি পেয়েছি, সেটি আপনাকে জানিয়ে রাখি। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে 83 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এবছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো 2188 জনে এবং মৃত্যু হয়েছে 5 জনের, যদিও বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা 10 জনের বেশি। তো দেখা যাচ্ছে যে আমি যদি 17 তারিখ থেকে হিসেব করি, তাহলে 17 তারিখ আক্রান্তের সংখ্যা ছিল 82 জন 24 ঘন্টায় এবং 18 তারিখে আক্রান্তের সংখ্যা ছিল 63 জন এবং গতকাল ছিল 57 জনের। যে ডেঙ্গুর ফ্লোট এটি কিন্তু কমে আসছিল, তারপরে আজকে আবার নতুন করে 83 জনের যে আক্রান্তের খবর, এটি কিন্তু নিঃসন্দেহে এখানকার চিকিৎসক সহ যারা বিশেষজ্ঞ রয়েছেন তারাও কিন্তু চিন্তিত হয়ে পড়েছেন। কেননা আমরা দেখেছি যে কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে যে ডেঙ্গুর লার্ভা ধ্বংস হওয়ার একটা উপক্রম হয়েছিল, সেটি কিন্তু এই বৃষ্টি থেমে থেমে হওয়ার কারণে সেটি কিন্তু আবার বেড়ে যাচ্ছে। মানে বৃষ্টিপাত একদিকে যেমন আশার সঞ্চার করছে, অন্যদিকে কিন্তু নতুন করে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধিতে কিন্তু সহায়ক বলে বলছেন বিশেষজ্ঞরা। আর হাসপাতাল কর্তৃপক্ষ তারা যথাসাধ্য চেষ্টা করছেন। এখানে আমরা দেখেছি যে তারা সার্বক্ষণিক চিকিৎসক যারা রয়েছেন তারা সাধ্যমতো চেষ্টা করছেন। যদিও হাসপাতালে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে 250 শয্যার হাসপাতাল হলেও এখানে কিন্তু যে জনবল কিংবা ঔষধের ক্ষেত্রে বরাদ্দ কিন্তু কিছুটা কম রয়েছে। এ কারণে কিন্তু বিপাকে পড়তে হয় কর্তৃপক্ষকে। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে যে এই হাসপাতালটিকে যাতে 500 শয্যায় উন্নীত করা যায় সে ব্যাপারে তাদের পদক্ষেপ অব্যাহত থাকবে। আর এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন, সচেতন মহল রয়েছেন, তারাও কিন্তু বলছেন যে এখানে 500 শয্যায় নয়, এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করলে এই যে জেলার 12 লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র বাতিঘর এই যে সদর হাসপাতালটি, এই এখানে এসে ভোগান্তিতে পড়তে হবে না। মেডিকেল কলেজ স্থাপন করলে এখানে কিন্তু সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা, উন্নত চিকিৎসা ব্যবস্থা এখানকার সাধারণ মানুষ রোগীরা পাবেন। তো ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মুক্তি। বরগুনার পর এবার যশোরের খবরাখবর জানবো রিপন। সেখানে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, এরপর কিট সংকট নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দুজন রোগী মৃত্যুর খবরের পর যশোরে কিন্তু
খানিকটা আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে পরীক্ষা নিরীক্ষাও সমস্যা হয়েছে, বিশেষ করে কিট সংকটের কারণে কিন্তু পরীক্ষা হচ্ছে না, এমনটি আমরা জানতে পেরেছি। ফলে যারা করোনা আক্রান্ত হচ্ছেন তারা আসলে করোনা আক্রান্ত হচ্ছেন কিংবা অন্য কোনো রোগে আক্রান্ত হচ্ছে কিনা সেটি নির্ণয় করা যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন কিট সংকটের কারণে এই পরীক্ষাগুলো করতে পারছেন না। যদিও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে পিসিআর ল্যাবটি রয়েছে সেই ল্যাবটি পরিপাটি করে রাখা রয়েছে। সেখানকার যে খবর আমরা জেনেছি যে কিট সংকটের কারণে সেখানেও পরীক্ষা হচ্ছে না, অর্থাৎ যশোর জেলায় যে কিট সংকটের কারণে কিন্তু পরীক্ষা বন্ধ রয়েছে, যে করোনার যে পরীক্ষা সেটি বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ আসলে যারা ভুক্তভোগী রয়েছে, যারা আক্রান্ত হচ্ছেন সর্দি জ্বর কাশি নিয়ে, এরা আসলে রোগটি নির্ণয় করতে সমস্যা হচ্ছে। যে দুজন মারা গেছে সেই দুজনের যে পরীক্ষা করা হয়েছে একদম শেষ ধাপে কিন্তু তারা যে করোনা আক্রান্ত যে শনাক্ত সেটি হয়েছে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আগে তারা জানতে পেরেছেন যে তারা আসলে করোনা আক্রান্ত ছিল। এমন পরিস্থিতিতে আসলে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা আক্রান্ত হচ্ছেন তারা খানিকটা আতঙ্কিত রয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা কর্তৃপক্ষকে জানিয়েছেন যে কিট সংকটের রয়েছে, সে কারণে যে কর্তৃপক্ষ যদি কিট দেয় সেক্ষেত্রে তারা ব্যবহার করতে পারবেন। কিট না আসা পর্যন্ত তারা আসলে ব্যবহার করতে পারছেন না। যে কিট রয়েছে গত 2 বছর আগের সেই কিট কিন্তু আসলে মেয়াদ উত্তীর্ণ থাকার কারণে তারা ব্যবহার করতে পারছেন না। সব মিলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তো সব মিলেই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। ডেঙ্গু ও করোনা পরিস্থিতি জানাতে আমাদের সাথে বরগুনা এবং যশোর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। টাঙ্গাইলে করোনা ভাইরাস চিকিৎসা নিয়ে শঙ্কায় রয়েছেন প্রায় 42 লাখ মানুষ। পরীক্ষা না হওয়ায় শনাক্ত সম্ভব হচ্ছে না নতুন রোগী। দীর্ঘদিন ধরে বন্ধ আইসিইউ ইউনিট আর কিট সংকটে বিপাকের চিকিৎসা ব্যবস্থা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে আবারও ভয়াবহ রূপ নিতে পারে করোনা। কাউসার আহমেদের প্রতিবেদন। দেশে ফের করোনা সংক্রমণ বাড়লেও টাঙ্গাইলে করোনা পরীক্ষার জন্য নেই প্রয়োজনীয় কিট। ফলে জ্বর, ঠান্ডা বা শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীরা পাচ্ছেন না প্রয়োজনীয় সেবা। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে 2021 সালে চালু হওয়া 10 বেডের আইসিইউ ইউনিট জনবল সংকটে বন্ধ 3 বছর ধরে। অব্যবহৃত অবস্থায় পড়ে আছে চিকিৎসা সরঞ্জাম। টাঙ্গাইল মেডিকেল এবং জেনারেল হাসপাতালের সহযোগিতায় পুনরায় আইসিইউ ইউনিটটি চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে দুটি হাসপাতালের মধ্যবর্তী যে ট্রমা সেন্টারে আইসিইউ ইউনিট চালু করা হবে সেটিরও বেহাল অবস্থা। এতে চিকিৎসা সেবা নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। আইসিইউ বন্ধ, কিন্তু এটা আমি চাই যে আইসিইউটা এটা চালু করুক। করোনায় কেউ আক্রান্ত হয়ে গেলে আমরা জানতেই পারবো না কিটের অভাবে, যেহেতু কিট নাই। চিকিৎসার কোনো ব্যবস্থাপনা নাই, আলাদা বেড বা আলাদা কক্ষ নাই, প্লাস আইসিইউ সেন্টারগুলো নাই। এই করোনা যেন আগের মতো মহামারী আকার ধারণ করতে না পারে, এই জন্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। করোনা পরীক্ষার কিট না থাকায় রোগী শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। ট্রমা সেন্টারে একটা আইসোলেশন ইউনিট আছে, সেটাকে আমরা ব্যবহার করব যদি সেরকম প্রয়োজন হয়, এবং একটা আইসিইউ আছে, এটা এখনো হ্যান্ডওভার হবে সেই ইয়েতে আছে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে প্রায় 19,000 কিটের চাহিদার পাশাপাশি উপজেলা পর্যায়ে 5টি করে করোনা বেড প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে আইসিইউ চালুর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 19,550টা কিট চেয়েছি। আমাদের সারা বাংলাদেশের যেসব রিকোয়ারমেন্ট আছে সেটা সিএমএইচডি যেখান থেকে সাপ্লাই হয় তাদের বরাবর প্রেরণ করেছে। যদি ওরকম সিচুয়েশন হয় তাহলে আইসিইউ ওয়ার্ডগুলি করোনার জন্য ডেডিকেটেড করা হবে। 2021 সালের আগস্ট পর্যন্ত টাঙ্গাইলে 16,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় প্রায় 250। কাউসার আহমেদ, এখন টাঙ্গাইল। মাত্র 2 জন মেডিকেল অফিসার দিয়ে চলছে সীমান্তবর্তী হিলি হাকিমপুরের 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অথচ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে থাকার কথা 24 জন চিকিৎসক। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত।
দিনাজপুর জেলা শহর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে হওয়ায় আশপাশের উপজেলা সহ প্রায় ২.৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা হিলি স্থলবন্দর এলাকার হাকিমপুর উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি। কিন্তু রোগীদের সেবা দেওয়ার কথা থাকলেও চিকিৎসক সংকটে হাসপাতালটি যেন নিজেই ভুগছে অসুখে। বেশ কিছুদিন ধরেই হাসপাতালটিতে নেই কোনো বিশেষজ্ঞ কিংবা গাইনি চিকিৎসক। ১২ জন মেডিকেল অফিসার ও সার্জন এবং ১২ জন কনসালটেন্ট সহ মোট ২৪ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র ২ জন মেডিকেল অফিসার। এছাড়াও হাসপাতালে এক্স-রে ও আলট্রাসোনোগ্রাম যন্ত্র থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। উন্নত মানের অপারেশন থিয়েটার থাকলেও নেই কোনো কার্যক্রম। আমি ডাক্তারকে দেখালাম, ডাক্তার আমাকে দেখে এই প্যারাসিটামল ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট আর সর্দির ট্যাবলেট দিল। আমার মুখে রক্ত আসতেছে, আমি যে চিকিৎসা করাতে সেই চিকিৎসা আমি পেলাম না। গাইনি ডাক্তার থাকলে গাইনি ডাক্তারকে বলা যাবে, সব মহিলা ডাক্তারকে, তাহলে আমাদের সমস্যার সমাধান হবে না। এখানে যে পরিমাণ আমরা চিকিৎসা পাওয়ার কথা সেখানে আমরা পাচ্ছি না। যে রোগের যে চিকিৎসক বা বিশেষজ্ঞ বা সার্জন সেগুলো আমরা পাই না। অনেক গরিব লোক আছে যারা করতে পারে না, বাহিরে অনেক টাকা লাগে। এই জন্য এখানে যদি সেই ব্যবস্থাটা থাকে তাহলে গরিব দুঃখী মানুষের জন্য একটু ভালো হয়। চিকিৎসক সংকট থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। চাপ বেড়েছে চিকিৎসকদের উপরও। তাদের মতে চিকিৎসক সংকট কেটে গেলে সেবার মান আরও বাড়বে। সবকিছু চলমান আছে, কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ডক্টর থাকলে রোগীদের জন্য উপকার হতো। আমরা ডক্টররা চিকিৎসক সংকটের কারণে মানসিক এবং শারীরিকভাবে অনেক কষ্টের ভিতরে আছি। 2 জন মেডিকেল অফিসার দিয়ে আমাদের ইমার্জেন্সি আউটডোর ইনডোর চালানো খুবই কষ্টকর। আমরা এটা চালাতে আমরা হিমশিম খাচ্ছি। গত ফেব্রুয়ারি মাসেও আমরা চাহিদা পাঠিয়েছি এবং ইভেন গত এপ্রিল মাসেও আমরা চাহিদা পাঠিয়েছি আমাদের ডাক্তার সংকটের কথা বলে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন ৪০০ থেকে ৫০০ রোগী। এছাড়াও গড়ে ভর্তি থাকেন ৪০ থেকে ৫০ জন। তাই অতি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা সীমান্তবর্তী লাখো মানুষের। এখন হিলি। সরবরাহ কম থাকায় রাজশাহীর বাজারে বেড়েছে সবজির দাম। প্রকারভেদে ৫ থেকে ৭ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। এদিকে ময়মনসিংহের বাজারে সরবরাহ বাড়ায় দাম কমেছে মুরগি ও মাছের। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজার থেকে হারুনুর রশিদ ও রাজশাহী নগরীর মাস্টারপাড়া বাজার থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে বাজারে সবজির সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন এবং দরদাম সেখানে কেমন? মুক্তি, আসলে কৃষি মৌসুমে রবি ১, খরিফ ১, ২ এবং রবি মৌসুম থাকে এবং এখন যেটি চলছে খরিফ মৌসুম, সেখানে কিন্তু প্রায় ১২,০০০ হেক্টরের জমিতে রাজশাহীতে সবজির আবাদ হয়েছে এবং সেটি ভরপুর সবজির অবস্থা রয়েছে। তো সেক্ষেত্রে আসলে যেহেতু গত ২ থেকে ৩ দিন থেকে আসলে বৃষ্টি হচ্ছে, যার কারণে সবজির যে সরবরাহ সেটি আসলে পাইকারি বাজারগুলো কমে এসেছে এবং সেক্ষেত্রে আমরা রাজশাহীর মাস্টারপাড়া কাঁচা বাজার আজকে সকাল থেকে দেখেছি যে সবজির আসলে সরবরাহ কম, যার কারণে এই ছুটির দিনে আসলে ক্রেতার সংখ্যাও খানিকটা কম রয়েছে বলে দামটা খানিকটা সংখ্যক আসলে বেড়েছে এবং এক্ষেত্রে আমরা আসলে যেটি লক্ষ্য করেছি যে প্রত্যেকটি সবজিতে প্রায় ৫ থেকে ৭ টাকা দরে আসলে বেশি দামে সবজি বিক্রি হচ্ছে এবং এক্ষেত্রে যারা খুচরা বিক্রেতারা আছেন তারা বলছেন পাইকারিতে তারা খুব একটা বেশি সবজি যে পরিমাণ আসলে প্রয়োজন আজকে চাহিদা তুলনায় কিনতে পারেননি, যার কারণে তাদের কাছে স্বল্প সবজি থাকার কারণে কিন্তু এই দামটি তাদেরকে বাড়তি বলে তারা বলছেন এবং একই সাথে মুক্তি কখনো কখনো বৃষ্টি হচ্ছে, কখনো গুঁড়ি বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি এবং এই বৃষ্টির পার্থক্যেও কিন্তু আজকে আমরা সকাল থেকে বাজারে দামের ওঠানামা আসলে দেখেছি। যেমন করলা ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখছি আজকে, গতকালকে যেটি ৪৫ টাকা ছিল এবং আজকের বাজারে ৫০ টাকা সকালে থাকলেও কিছুটা যখন আসলে বৃষ্টি থেমে যাচ্ছে তখন কিন্তু সেটা ৫৫ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি। পটল বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে, যেটি ১৮ টাকা কেজি দরে ছিল গতকালকে পর্যন্ত এবং ভিন্ডি যেটি ঢ্যাঁড়স সেটি বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে এবং যেটি ১৮ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে গতকালকে।
লাউ প্রতিটি বিক্রি হচ্ছে প্রায় 15 টাকা থেকে 25 টাকা পর্যন্ত, এটি মান ভেদে। গতকালকে যেটি 3 থেকে 4 টাকা কম ছিল বলে এখানকার ব্যবসায়ীরা জানাচ্ছেন। আসলে যে পাইকারি বাজারে সেখানে আসলে সবজির সরবরাহ কম থাকার কারণে খুচরা বিক্রেতা যারা আছেন তারা খুব একটা বেশি আসলে নিজেদের কাছে সবজি কিনতে পারেননি, যার কারণে কিন্তু সবজির দামটি আসলে খানিকটা বাড়াতে হয়েছে সেটি বলছেন। এবং বৃষ্টির কারণে মূলত আসলে বিভিন্ন জায়গা থেকে যে সবজি আসে আশপাশের উপজেলাগুলো থেকে এবং চরাঞ্চল থেকে, সেখান থেকে আসলে সরবরাহ খানিকটা ঘাটতি ছিল, এর কারণে কিন্তু আসলে সবজির দামটি আসলে বেড়েছে। এবং এই অবস্থা আসলে বৃষ্টি যতদিন থাকবে সেটি আসলে বাড়তে পারে বলে ধারণা করছেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা যেটি দাবি করেন যে আসলে 12,000 হেক্টর জমিতে যে পরিমাণ আসলে সবজির উৎপাদন আছে এবং উৎপাদন আধিক্য আছে, সেই ক্ষেত্রে আসলে দাম খুব একটা বেশি বাড়বার কথা নয়। অর্থাৎ বৃষ্টিটা কমে আসলে সরবরাহ বাড়লে কিন্তু আবারও স্থিতিশীল একটি অবস্থায় আসবে। এবং এই বর্ষায় আমরা বিগত সময়ে যে আলুর দাম বৃদ্ধি হতে দেখেছি সেটি কিন্তু আজকের বাজারে আসলে কম, সেটি আজকের বাজারে প্রায় 15 থেকে 20 টাকা কেজি দরে আসলে মানভেদে আলু বিক্রি হচ্ছে। তো ছুটির দিনের বাজারে আসলে বৃষ্টি খানিকটা প্রভাব রেখেছে, তবে সাধারণতই এই সবজির বাজার স্বাভাবিক থাকবে বলেই ব্যবসায়ীরা বলছেন। তো মুক্তি ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। হারুন, জানাবেন যে ময়মনসিংহের বাজারগুলোতে ছুটির দিনে ক্রেতার সমাগম কেমন এবং মাছ মাংসের সরবরাহ এবং দরদাম কেমন? ময়মনসিংহের বাজারে বিশেষ করে শুক্রবার ছুটির দিনে কিন্তু প্রচুর ক্রেতার সমাগম ঘটে থাকে এবং ময়মনসিংহ নগরীর যে প্রধান বাজার মেছুয়া বাজার, এই বাজারে কিন্তু আমরা সকাল থেকেই দেখছি যে বরাবরের মতোই আজকেও ছুটির দিনে প্রচুর ক্রেতা এসেছেন এবং তারা কিন্তু তাদের বিশেষ করে সপ্তাহের যে কেনাকাটা সেই কেনাকাটা কিন্তু সম্পন্ন করছেন। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে মাছের বাজার, অর্থাৎ এখানকার যে মাছের বাজার রয়েছে সেই মাছের বাজারে আমরা এখন আছি এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই প্রচুর মাছের সরবরাহ কিন্তু আজকে বাজারে রয়েছে এবং সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু দামেরও কিছুটা প্রভাব পড়েছে। অর্থাৎ গত এক সপ্তাহের তুলনায় কেজি প্রতি 30 থেকে 50 টাকা পর্যন্ত কিন্তু মাছের দাম কমেছে বলে আমরা মাছ ব্যবসায়ী এবং যারা ক্রেতা আছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। এখানে এই বাজারে যে বড় ধরনের যে মাছগুলো রয়েছে রুই, কাতল, মৃগেল, সেই মাছগুলো কিন্তু বিশেষ করে এখানে কাতল বিক্রি হচ্ছে 500 টাকা কেজি, এখানে মিরর কাপ রয়েছে বা গ্রাস কাপ রয়েছে, সেই মাছগুলো বিক্রি হচ্ছে এখানে 400 থেকে 450 টাকা কেজি, রুই মাছ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি যেগুলো বড় আকৃতির, এবং ছোট মাছের ব্যাপক সরবরাহ রয়েছে। ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 500 টাকা কেজিতে এবং মলা মাছ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি, পাবদা মাছ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি। এছাড়া পুঁটি মাছ রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পুঁটি মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আজকে বাজারে প্রচুর সরবরাহ থাকার কারণে মাছের দাম কিন্তু কিছুটা কমেছে। এবং আমরা যে খবর নিয়েছি যে মাছের যে আড়ত রয়েছে, বিশেষ করে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় যে মাছের আড়ত, সেই মাছের আড়তে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর মাছের সরবরাহ ছিল আজকে। এছাড়া ত্রিশাল এবং গৌরীপুরের গাজীপুরের যে মাছের আড়ত রয়েছে সেখানেও কিন্তু মাছের ব্যাপক সরবরাহ থাকার কারণে কিন্তু আজকে মাছের দাম কিছুটা কমেছে। এবং এছাড়া কিন্তু মুরগির দামও কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা কেজি এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি। এছাড়া খাসির মাংস এবং গরুর মাংস কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 থেকে 1200 টাকা এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ছুটির দিনের বাজারের সর্বশেষ খবর। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে রাজশাহী ও ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। শরীয়তপুরের বাজারে কমেছে সব ধরনের ডিমের দাম, প্রতি হালিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে ডিম। এ নিয়ে আরও জানাতে জেলার আঙ্গারিয়া বাজার থেকে যুক্ত হয়েছেন কাজী মনিরুজ্জামান। মনির, বাজারে বর্তমানে কোন ডিমের হালি কত এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুক্তি, আমি যদি বলি ক্রেতা বিক্রেতারা বলছেন যে ক্রেতারা কিন্তু সন্তুষ্ট। ডিমের হালি প্রতি কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত কমায় স্বস্তিতে ক্রেতারা কিনছেন। এবং আমরা দেখছি যেখানে ক্রেতারা কিনেছেন যে 1 হালি বা 2 হালি, সেখানে কিন্তু ক্রেতারা কিনছেন 1 খাঁচি পর্যন্ত ডিম কিনছেন। তো ক্রেতারা বলছেন এরকম দাম থাকলে কিন্তু তাদের জন্য এই যে পুষ্টি, ডিমের যে পুষ্টির চাহিদা সেটা
পূরণ করা সম্ভব। আর বিক্রেতারা বলছেন যে মূলত ডিমের চাহিদা কমেছে, কারণ ঈদ পরবর্তী কারণেই কিন্তু এই ডিমের চাহিদা কমেছে, যার কারণে সরবরাহ স্বাভাবিক থাকলেও ডিমের দাম কিন্তু হালিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। আমরা যদি বলি যেটা ব্রাউন ডিম রয়েছে, সেই বাদামি রঙের ডিম কিন্তু হালি প্রতি আমরা পাইকারি বাজারে দেখেছি যে 5 টাকা পর্যন্ত কমেছে। যেই ডিম বিক্রি হয়েছিল 42 থেকে হালি 43 টাকা পর্যন্ত, সেটা আজকের বাজারে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 38 টাকা 66 পয়সা দরে, এবং সেটা খুচরা বাজারে 45 টাকা দরে আজকে বিক্রি হচ্ছে। এর আগে 50 টাকা দরেই বিক্রি হয়েছিল। আর হাঁসের ডিম মূলত স্থানীয়ভাবেই বিভিন্ন খামার থেকে সংগ্রহ করা। এই হাঁসের ডিম কিন্তু বাজারে 70 টাকা দরে সবসময় পাইকারি বিক্রি হতো, আজকে কিন্তু 60 টাকা দরে পাইকারিতে বিক্রি হচ্ছে, এবং সেটা আমরা খুচরো বাজারে দেখছি যে 70 টাকা থেকে 75 টাকা দরেই বিক্রি হচ্ছে। আর দেশি, যেটা একেবারে গ্রাম বাংলার দেশি মুরগির ডিম, সেই মুরগির ডিমের কিন্তু চাহিদাও বেশি থাকে এবং দামও সবসময় বেশি থাকে। আজকেও কিন্তু বাজারে 10 টাকা কমেছে এই দেশি মুরগির দাম, সেটা কিন্তু 70 টাকা দরে আজকে খুচরো বাজারে বিক্রি হচ্ছে, এবং আমরা দেখছি যে এর ডিমের দাম কমায় কিন্তু ক্রেতারা কিনছেন। তো এই অবস্থা থাকলে আসলে ক্রেতারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং বাজার এরকম থাকে যেন, এমনটাই তারা জানিয়েছেন। আর বিক্রেতারা বলছেন যে এই প্রভাব পড়ায় কিন্তু ডিমের চাহিদা বেড়েছে এবং ডিম ক্রেতারাও বেশি কিনছেন। মুক্তি। কাজী মনিরুজ্জামান যুক্ত ছিলেন শরীয়তপুর থেকে। চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাটে দেখা দিয়েছে ইলিশ সংকট। মৌসুমে একসময় প্রায় 1000 কোটি টাকার মাছ বিক্রি হলেও সাম্প্রতিক বছরে আশঙ্কাজনক হারে কমেছে সরবরাহ। ক্রমাগত লোকসানে আড়তদার সহ বাজার ঘিরে গড়ে ওঠা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, এতে ঐতিহ্যবাহী বাজারটি অস্তিত্ব সংকটে পড়েছে। প্রশাসন বলছে ইলিশের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার, পাশাপাশি বৃদ্ধি করা হচ্ছে চাষের মাছের উৎপাদন। তালহা জুবাইরের প্রতিবেদন। চাঁদপুরের ইলিশের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিদেশেও। ইলিশের পর্যাপ্ত সরবরাহ আর উন্নত যোগাযোগের কারণে ব্রিটিশ আমলেই ডাকাতিয়া নদীর তীরে গড়ে ওঠে বড় স্টেশন মাছঘাট, যেখান থেকে সারা দেশে পৌঁছে যায় রূপালী ইলিশ, যাতে সমৃদ্ধ হয়েছে স্থানীয় অর্থনীতি। কিন্তু বড় স্টেশন মাছঘাটের সেই বনেদি অবস্থা এখন আর নেই। যেখানে প্রতিদিন হাজার হাজার মন মাছ বিক্রি হতো, সেখানে এখন মাছের তীব্র সংকট। ক্রমাগত লোকসানে বেশিরভাগ আড়তদার প্রায় সর্বশান্ত। ভোর থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকা শত শত শ্রমিক হারিয়েছেন কর্মসংস্থান। আগে তো সময় আমরা ভাত খাওয়ানোর টাইমে হইতাম না, পানি খাওয়ানোর টাইমে হইতাম না। ভাইসুঙ্গা এই সকাল ভোর 6টায় আইলে রাত 10টা পর্যন্ত আমরা কাম করছি। মাছ আসলেই তো আমরা গাড়ে 10 টাকা ইনকাম করতে পারবো, না আসলেও তার পারবো না, আর সংসারও চালাইতে পারবো না। মূলত 2022 সাল থেকে ক্রমাগত কমেছে ইলিশের সরবরাহ। একদিকে স্থানীয় পদ্মা মেঘনায় চলছে মাছের আকাল, অন্যদিকে উপকূলীয় এলাকায় নতুন নতুন আড়ত তৈরি হওয়ায় কমেছে সামুদ্রিক ও দক্ষিণাঞ্চলের মাছের সরবরাহ। মাছ সংকটে কয়েক বছরের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে 3 গুণেরও বেশি। আগে 1 কেজি ওজনের ইলিশ 900 থেকে 1000 টাকায় পাওয়া গেলেও এখন তা কিনতে গুনতে হচ্ছে 2800 থেকে 3000 টাকা। নদীতে মাছের উৎপাদন বাড়াতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান মৎস্যজীবীদের। কয়েক হাজার লোকের কিন্তু কর্মসংস্থান আমাদের এই ল্যান্ডিং স্টেশন, এই যে মৎস্যবোধন কেন্দ্রের মাধ্যমে হয়েছে, সেই লোকগুলো কিন্তু বেকার হয়ে যাবে। তো আসলে এভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের চাঁদপুরের টোটাল লোকাল ইকোনমিও কিন্তু মুখ থুবড়ে পড়বে। তবে জেলা প্রশাসক বলছেন ইলিশের সরবরাহ কমলেও চাষের মাছের উৎপাদন বেড়েছে। এছাড়া ইলিশের উৎপাদন বাড়াতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। গত কয়েক বছরের তুলনায় ইলিশের উৎপাদন হতে সাম্প্রতিক সময় একটু কমেছে, কিন্তু অন্যান্য মাছের উৎপাদন বেড়েছে এবং এরা বেকার হবে না, ওদের কর্মহারা হবে না। আর আমরা চেষ্টা করছি যে এই বিষয়টা সরকারের আমরা জানিয়েছি যে আমাদের ইলিশের উৎপাদন কমে গিয়েছে। কেন কমে গিয়েছে, এই জন্য সরকার আরো কি উদ্যোগ নিতে পারে, এই ব্যাপারে আমরা সরকারকে জানিয়েছি। ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বড় স্টেশন মাছঘাট। আবারও ইলিশে পরিপূর্ণ হয়ে ঐতিহ্যবাহী এই মাছঘাটে কর্মচাঞ্চল্য ফিরবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষের। তালহা জুবাইর, এখন, চাঁদপুর।
নওগাঁয় অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিভাগীয় চতুর্থ আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন। মেলায় 40টি স্টলে রাখা হয়েছে আম, এছাড়া আছে আম দিয়ে উৎপাদিত নানা পণ্য। এ নিয়ে আরও জানাতে নওগাঁর সদর উপজেলা চত্বর থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, উদ্যোক্তা সম্মেলনে কি আয়োজন রয়েছে জানাবেন, একই সঙ্গে সম্মেলনের মাধ্যমে উদ্যোক্তারা কিভাবে উপকৃত হতে পারেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন। মুক্তি নওগাঁয় দিনব্যাপী শুরু হয়েছে আম মেলা এবং উদ্যোক্তা সম্মেলন। নওগাঁ সদর উপজেলায় এই যে চতুর্থ আম মেলা সম্মেলন হচ্ছে, এখানে এই অনুষ্ঠানকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সদর উপজেলার দুটি অডিটোরিয়ামের একটিতে আম মেলা হচ্ছে এবং অপরটিতে উদ্যোক্তাদের যে সম্মেলন হচ্ছে, সেখানে সেই সম্মেলন বা যারা উদ্যোক্তা রয়েছেন সেখানে তারা অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের আলোচনা করছেন। আর এই অডিটোরিয়ামে যে মেলা হচ্ছে, মেলাতে প্রায় 40টি স্টল অংশ নিয়েছে। এই স্টলগুলোতে জেলার বিভিন্ন ধরনের যে আম রয়েছে সেই আমগুলো দিয়ে স্টলগুলো সাজানো হয়েছে এবং এই নওগাঁ জেলা ছাড়াও রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাটের উদ্যোক্তারাও এসেছেন এই মেলায় অংশ নিয়েছেন এবং এই তাদের যে নিজেদের যে উৎপাদিত পণ্য রয়েছে সেই পণ্যগুলো দিয়ে স্টলগুলো সাজিয়েছেন। এখানে আমের পাশাপাশি আম থেকে বিভিন্ন ধরনের যেই জ্যাম, জেলি, আমসত্ত্ব এবং আমের গুড় রয়েছে সেগুলো স্টলগুলো দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি বলা যায় যে ভার্মি কম্পোস্ট এবং বিভিন্ন ধরনের যে মিষ্টান্ন রয়েছে সেই মিষ্টান্ন দিয়ে উদ্যোক্তারা এখানে অংশ নিয়েছেন এবং উদ্যোক্তারা বলছেন যে তারা অফলাইন এবং অনলাইনে এই পণ্যগুলো বিক্রি করে থাকেন। তবে এখানে তারা যে অংশ নিয়েছেন সেখানে আসলে পণ্য বিক্রির মূল বিষয় না, সেখানে আসলে তাদের পণ্যের প্রসার এবং নতুন করে যে ক্রেতা সৃষ্টি সেটার বিষয় নিয়ে তারা এখানে অংশ নিয়েছেন। আরেকটি যেই অডিটোরিয়াম রয়েছে সেখানে যে উদ্যোক্তারা রয়েছেন তাদের বিভিন্ন ধরনের যে সমস্যার সম্ভাবনা রয়েছে সেগুলো বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। আর একটি বিষয়টা হচ্ছে এই মেলার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে চাকরি দিব না, চাকরি করব না, চাকরি দিব, এই মেলার উদ্দেশ্য। এবং এই মেলার এটার যে আয়োজন সেটা হচ্ছে 2018 সালে শুরু হয়েছিল এবং সারা দেশের 166 জন সদস্য নিয়ে এর কার্যক্রম শুরু হয়েছিল এবং বর্তমানে বলা যায় যে প্রায় 15 লক্ষ সদস্য এই সংগঠন। তো এই ছিল আমার কাছে এই মেলা নিয়ে সবশেষ। আব্বাস আলী যুক্ত ছিলেন নওগাঁ থেকে। সেতুর অভাবে দীর্ঘদিন ধরেই দুর্ভোগে নরসিংদী সদরের আলোকবালি গ্রামের 50,000-এরও বেশি মানুষ। নৌকায় মেঘনা নদী পারাপারে একদিকে বাড়ছে যাতায়াতের সময়, অন্যদিকে অনেক সময় ঘটছে দুর্ঘটনা। এমন অবস্থায় যোগাযোগ ব্যবস্থা সহজ করতে নদীর উপর সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। আর সেতু নির্মাণে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির কর্মকর্তাদের। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। মেঘনা নদীর কুলখেসা জনপদ নরসিংদীর সদর উপজেলার আলোকবালি ইউনিয়ন। 24 বর্গ কিলোমিটারের এই ইউনিয়নের 9 গ্রামে বসবাস প্রায় 50,000-এরও বেশি মানুষের। নদী ঘেরা এই চরাঞ্চল থেকে আশপাশের গ্রামে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। সদরের সাথে এই দুর্গম চরাঞ্চলের দূরত্ব 20 কিলোমিটার। তবে সেতু না থাকায় আলোকবালি থেকে নৌকায় চড়ে সদরের শ্রীনগরে যেতে হয় স্থানীয়দের। এতে পণ্য পরিবহনে ভোগান্তিতে পড়তে হয় কৃষক ও জেলেদের। নদীর থেকে নৌকাত নিতে হয়, নৌকার থেকে নৌসন থেকে লেবার দিয়ে আবার বাজার তুলতে হয়। 20 টাকা বা 50 টাকা খরচ হয়, তো ওই জায়গার মধ্যে 200 টাকা খরচ হয়। এই জায়গার কৃষকরা মোটামুটি প্রচুর সবজি উৎপাদন করে, কিন্তু ওই সবজিগুলো ওরা যথাসময়ে নরসিংদীতে পৌঁছাইতে পারে নাই। আর না পৌঁছানোর কারণে ওরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে। এর জন্য এইদিকে আলোকবালি টু আলোকবালি থেকে যদি পঞ্চবটী পর্যন্ত একটা ব্রিজ হইতো তাহলে কৃষকদের অনেক উন্নত সুবিধা হইতো। স্থানীয়রা জানান এখানে 3টি কমিউনিটি ক্লিনিক ও একটি স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও নিয়মিত চিকিৎসক থাকেন না। এজন্য জরুরি সেবা প্রত্যাশী রোগী নিয়ে মেঘনা নদী পাড়ি যেতে হয় তাদের। যাতায়াতে 2 থেকে 3 ঘন্টা লাগায়, অনেক সময় হয় দুর্ঘটনাও। এছাড়া সেতুর অভাবে ভোগান্তি নিয়েই বিদ্যালয়ে আসতে হয় আলোকবালি ইউনিয়নের বাইরে থেকে আসা শিক্ষার্থী ও শিক্ষকদের। যখন দেখা যায় নদী উত্তাল থাকে, ঘূর্ণিঝড় থাকে, নৌকা চলাচল করে না, তখন আর আমরা নরসিংদী পর্যন্ত আইসা এরপর আর অফিসে আসতে পারি না। গর্ভবতী মারা যারা তাদেরকে নিয়ে যেতে রাস্তায় অনেক সময় বিভিন্ন রকমের দুর্ঘটনা হয়। দাঁড়িয়ে আছি নরসিংদীর চরাঞ্চল আলোকবালিতে। আমার ঠিক পেছনে মেঘনার ওই পাড়ে রয়েছে নরসিংদী সদরের সাথে সংযুক্ত শ্রীনগর পাকা সড়ক। ঠিক এই স্থানটি ধরে একটি সেতু হলে বদলে যাবে এই চরাঞ্চলের অর্থনীতি, বদলাবে জীবন ও জীবিকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে এরই মধ্যে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। শিগগিরই প্রকল্পের অধীনে একটি সেতু নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন এলজিইডির কর্মকর্তারা।
আমাদের একটা প্রকল্প আছে, সেই প্রকল্পটার ভিতরে এটার সার্ভে হয়ে গেছে এবং হাইড্রোমরফোলজিক্যাল স্টাডিও হয়ে গেছে। ইনশাল্লাহ এই প্রকল্পটা যদি আলোর মুখ দেখে, ইনশাল্লাহ আমাদের এই ব্রিজটা বাস্তবায়ন হবে খুব শীঘ্রই। এখানে সেতু নির্মাণ করলে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বিকশিত হবে এই ইউনিয়নের জীবিকার চিত্র। তাই দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটের যাত্রীদের সুবিধায় নির্মাণ করা হয় যশোরের জামদিয়া, পদ্মবিলা ও রূপদিয়া জংশন। ঢাকা খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস কিংবা ঢাকা বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন দুটির একটিও থামে না নির্ধারিত জংশনগুলোতে। এতে নিয়মিত বিপাকে পড়ছেন যাত্রীরা। দ্রুত স্টেশনগুলোতে ট্রেনের যাত্রাবিরতির দাবি তাদের। এনামুল হকের ছবিতে আরও জানাবেন রিপন হোসেন। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করে সরকার। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রকল্পে যশোরের বাঘারপাড়াতে ২টি স্টেশন ও রূপদিয়া স্টেশনটি পুনর্নির্মাণ করা হয়। এই স্টেশন দিয়েই পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ও ঢাকা খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেস যাতায়াত করে। কিন্তু জামদিয়া, পদ্মাবিলা ও রূপদিয়া জংশনে ট্রেন দুটির একটিও থামে না। তাই যাত্রী দুর্ভোগ কমাতে স্টেশনগুলোতে ট্রেনের যাত্রা বিরতির দাবি এলাকাবাসীর। হাজার হাজার কোটি টাকা সরকার আসলে এখানে ব্যয় করলো, কিন্তু আমাদের যে মনের আশা, সে মনের আশাটাই আসলে পূরণ হয়নি। বিশেষ করে ঢাকার ট্রেনগুলো এখন 2.5 ঘন্টায় ঢাকায় যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু যেতে পারছি না। এইখানে স্টেশন চালু না হওয়ার কারণে আমাদের সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। স্থানীয়রা জানান, ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে সরকার স্টেশনগুলো তৈরি করলেও এগুলোতে থামে না ট্রেন। ফলে বিরূপ প্রভাব পড়ছে অঞ্চলটির অর্থনীতিতে। স্টেশন মাস্টার, লোকবল নিয়োগ দিয়েছে, কিন্তু আমাদের এখানে কোনো স্টেশনই থামে না, কোনো কার্যক্রম পরিচালনা হয় না। যশোর থেকে যে পদ্মা সেতু হয়ে যে ট্রেনের সুবিধা হয়েছে, আমরা এই সুবিধার কিঞ্চিত পরিমাণও আমরা পাচ্ছি না। এ বিষয়ে স্টেশন মাস্টার জানান, আন্তনগর ট্রেনের নতুন স্টেশনে যাত্রা বিরতির সুযোগ নেই, কারণ এগুলো ইন্টারসিটি ট্রেন। পরবর্তীতে যখন লোকাল কমিউটার চালু হবে, তখন নতুন স্টেশনে ট্রেন থামবে বলেও জানানো হয়। কিছু গাড়ি আছে যে এখান থেকে মালামাল সংগ্রহ করে, যেমন বিভিন্ন ফসল, ফল, এইগুলা। তো ওই ট্রেনগুলা যখন চালু হবে, তখন আমরা আশা করি যে এখানে ট্রেনগুলা থামবে এবং মানুষের কাঙ্ক্ষিত যে আশা, সেটা নিশ্চিত হবে। রূপদিয়া বণিক সমিতির এবং এলাকার জনগণ এখানকে ট্রেন স্টপেজ দেওয়ার জন্য আমাদেরকে জানাইছে, আমরাও ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাইছি। যদিও জেলা কর্তৃপক্ষ বলছে, নতুন স্টেশনগুলোতে ট্রেনের যাত্রা বিরতির জন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এমনকি এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। মানববন্ধন সব বিভিন্ন যে প্রতিবাদ সভাগুলো হচ্ছে, সেই সভাগুলোর যে তথ্যগুলো আছে এবং জনগণের যে দাবিগুলো আছে, এই দাবিগুলো আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আমরা অবহিত করছি। সরকার নিশ্চয়ই যেহেতু এই স্টেশনগুলো তৈরি করেছেন, তাহলে নিশ্চয়ই সেগুলোর ব্যবস্থা হয়তো আস্তে আস্তে তার ব্যবস্থা গ্রহণ করবেন। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পে ব্যয় হয়েছে ৩৮,৬২৪ কোটি টাকা। ২০২৪ সালের ২৪শে ডিসেম্বর এ রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। এখন যশোর। সাপ্তাহিক ছুটির দিনে বৃষ্টি স্নাত পরিবেশে পর্যটককে মুখর কক্সবাজার। বর্ষার স্নিগ্ধ রূপ যেন বাড়িয়ে দিয়েছে ভ্রমণের আনন্দ। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন মন্তোষ পেতক। মন্তোষ, আজ পর্যটক সমাগম কেমন দেখছেন? পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য সেখানে কতটা জমে উঠলে জানাবেন। মুক্তি, একদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছোঁয়া এবং সমুদ্রের ঢেউয়ের গর্জন, এই দুয়ে মিলে যে নান্দনিক পরিবেশটি তৈরি হয়েছে, এই পরিবেশ উপভোগের জন্য এখানে যারা পর্যটকরা আসলে ভ্রমণে এসেছেন কক্সবাজারে, তাদের অধিকাংশই কিন্তু এখন সৈকতে অবস্থান করছেন এবং অনেকে বৃষ্টিতে ভিজে সমুদ্রের যে সৌন্দর্য সেটি যেমন উপভোগ করছেন, এখানে যে ছাতা চেয়ারগুলো রয়েছে, সেই ছাতা চেয়ারে বসে অনেকে সৌন্দর্য উপভোগে ব্যস্ত রয়েছে এবং সৈকতের বালিয়াড়ি জুড়ে আসলে আমরা দেখছি মানুষের উপস্থিতি। এখন যেহেতু ভাটা চলছে, ভাটার এই মৌসুমে সৈকতের যে বিস্তৃতি সেটি বেড়েছে এবং সৈকত জুড়েই আসলে মানুষের চলাফেরা, মানুষের সমুদ্র স্নান, এগুলো আমরা দেখছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসছেন এবং এখানে যারা হোটেল মালিক রয়েছেন তারা যেটি বলছেন যে এই মুহূর্তে 60 থেকে 70% পর্যন্ত কক্ষ বেশিরভাগ হোটেলে বুকিং রয়েছে এবং
মূলত পবিত্র ঈদুল আজহার পর থেকে পর্যটকের যে সমাগম কক্সবাজারে শুরু হয়েছিল সেটি এখনো অব্যাহত আছে এবং মূলত ছুটির দিন ছাড়াও অন্যান্য দিনগুলোতে কিন্তু পর্যটকের মুখর থেকেছে কক্সবাজার। এরই ধারাবাহিকতায় আজকে ছুটির দিনেও কিন্তু পর্যটকের ঢল রয়েছে কক্সবাজারে এবং তাদের মাঝে এই যে পর্যটকের উপস্থিতি, এটির কারণে তাদের মাঝে স্বস্তি যেমন আছে, আনন্দ আছে। আমরা এখানে সৈকতে যারা ফটোগ্রাফি করেন কিংবা এখানে যারা ছাতা চেয়ারের ব্যবসার সাথে জড়িত কিংবা এখানে যাদের ছোটখাটো দোকান রয়েছে এবং সৈকতের যারা ভ্রাম্যমাণ হকার রয়েছেন, তারাও কিন্তু এখানে বৃষ্টি বিঘ্নিত একটি পরিবেশে তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি কিছুটা অনেকে, বিশেষত সৈকত কেন্দ্রিক যারা ব্যবসা বাণিজ্যে রয়েছেন, তাদের কিছুটা ক্ষতি হলেও এখানে যারা পর্যটন নির্ভর যেসব ব্যবসা প্রতিষ্ঠান, মূলত হোটেল মোটেল জোনে রয়েছে, তাদের মাঝে কিন্তু চাঙা ভাব রয়েছে এবং এখানকার যেসব হোটেল রেস্তোরাঁ রয়েছে সবখানেই পর্যটক উপস্থিতির কারণে স্বস্তি বিরাজ করছে এবং পর্যটক যারা এখানে ভ্রমণ এসেছেন তারা যেটি বলছেন যে শুষ্ক মৌসুমের তুলনায় কক্সবাজারের বর্ষার যে রূপ সেটি আলাদা একটি নান্দনিকতা নিয়ে আসলে হাজির হয় এবং বর্ষার যে স্নিগ্ধ পরিবেশ, তারা কিন্তু এই পরিবেশটি বেশ উপভোগ করেন এবং মূলত এই যে বিভিন্ন মৌসুমে কক্সবাজারের যে বিভিন্ন ধরনের রূপ, এর মধ্যে বর্ষার যে রূপ সেটি যেহেতু আলাদা একটি স্নিগ্ধতা তৈরি করে এবং এই সময়টা কিন্তু পর্যটকরা বেশ উপভোগ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যারা পর্যটক এখানে কক্সবাজার ভ্রমণে এসেছেন তাদের নিরাপত্তার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশ এবং এখানে যারা জেলা প্রশাসনের কর্মী রয়েছেন তারা কিন্তু তৎপর থাকার কথা জানিয়েছেন। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মন্তোষ বেদজ্ঞ। এখন জনপদে শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধের 2 স্থানে ভাঙন। ফুলগাজী সদরের বাজার সহ প্লাবিত 5 গ্রাম, পানিবন্দী 1,500 মানুষ। ব্যারিয়ারটা ভাঙতে লাগছে, তখন আমরা সবাই প্রায় 2 ঘন্টা অনেক চেষ্টা করেছি ব্যারিয়ারটা রক্ষার জন্য, সবকিছু আমরা রক্ষা করতে পারিনি। আমাদের ঘরেতে জল, আমরা জলে হই করে আমরা আসছি, এখানে দেখি যে ভাঙে গেছে। আমাদের ঘর বাড়ি, পুকুরের মাছ এবং বসত বাড়ি সবগুলো কিন্তু ইতিমধ্যে ডুবে গেছে। করোনা পরীক্ষার কিট সংকটে অনেক স্থানে চিকিৎসা ব্যাহত। বেহাল আইসিইউ ইউনিটে বাড়ছে আতঙ্ক। বরগুনায় কমছে না ডেঙ্গুর প্রকোপ। দেশের বিভিন্ন বাজারে সবজি ও চালের দাম বাড়তে স্থিতিশীল মাছ মাংসের বাজার। ডিমের দাম কমায় ক্রেতার স্বস্তি। এবং নরসিংদীতে সেতুর অভাবে দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ। 8 ঘন্টার পথ পাড়ি দিতে লাগে 4 ঘন্টা। কৃষি পণ্য পরিবহনে বাড়ছে খরচ। নৌকার থেকে 900 টাকা লেবার দিয়ে আবার বাজার তুলতে হয়। 20 টাকা বা 50 টাকা খরচ হয়, তো ওই জায়গার মধ্যে 200 টাকা খরচ হয়। গর্ভবতী মারা যারা, তাদেরকে নিয়ে যেতে রাস্তায় অনেক সময় বিভিন্ন রকমের দুর্ঘটনা হয়। সবজিগুলো ওরা যথাসময়ে নরসিংদীতে পৌঁছাইতে পারে নাই, আর না পৌঁছানোর কারণে ওরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।